বই ভয়েসে স্বাগতম। অধ্যায় ২। সেদিন ছিল বেশ বর্ষা। হাজারি দেখিল হোটেলের গদির ঘরে অনেকগুলি ভদ্রলোক বসিয়া আছে। অন্যদিন এ ধরনের খদ্দের এ হোটেলে সাধারণত আসে না। হাজারি ইহাদের দেখিয়া একটু বিস্মিত হইল। বিচু চক্রবর্তী ডাকিল, হাজারি ঠাকুর, এদিকে এসো। হাজারি গদির ঘরে দরজায় আসিয়া দাঁড়াইলে ভদ্রলোকদের একজন বলিলেন, এই ঠাকুরটির নাম হাজারি? বিচু চক্রবর্তী বলিল, হ্যাঁ বাবু, এরই নাম হাজারি। বাবুটি বলিলেন, এর কথাই শুনেছি। ঠাকুর, তুমি আজ বর্ষার দিনে আমাদের মাংস পোলাও রেঁধে ভালো করে খাওয়াতে পারবে? তোমার আলাদা মজুরি যা হয় দেব। বেচু বলল, ওকে আলাদা মজুরি দেবেন কেন বাবু? আপনাদের আশীর্বাদে আমার হোটেলের নাম অনেক দূর অবধি লোকে জানে। ও আমারই ঠাকুর, ওকে কিছু দিতে হবে না। আপনারা যা হুকুম করবেন তাও করবে। এই সময় পদ্মঝি বেচু চক্রবর্তীর ডাকে ঘরে ঢুকিল। বেচু চক্রবর্তী কিছু বলিবার পূর্বে জৈনক বাবু বলিল, জি, আমাদের একটু চা করে খাওয়া তো এই বর্ষার দিনটাতে। না, এখনো দোকান থেকে একটু এনে দাও। বুঝলেন চক্রবর্তী মশাই, আপনার হোটেলের নাম অনেক দূর পর্যন্ত যে গিয়েছে বললেন, সে কথা মিথ্যা নয়। আমরা যখন আর শিকারে বেরিয়েছি তখন আমার পিস্তুত ভাই বলে দিয়েছিল, রানাঘাট যাচ্ছ, শিকার করে ফিরবার পথে রেল বাজারের বেচু চক্রবর্তীর হোটেলের হাজারি ঠাকুরের হাতে মাংস খেয়ে এসো। তাই আজ সারাদিন জলায় আর বিলে পাখি মেরে বেরিয়ে বেরিয়ে ভাবলাম, ফিরবার গাড়ি তো রাত 10টায়, তাই বর্ষার দিনে গরম গরম মাংস একটু খেয়েই যাই। মজুরি কেন দেব না চক্রবর্তী মশাই? ও আমাদের রান্না করুক, আমরা ওকে খুশি করে দিয়ে যাব। ওর জন্যই তো এখানে আসা। কথা শুনিয়া হাজারি অত্যন্ত খুশি হইয়া উঠিল। আরও সে খুশি হইল এই ভাবিয়া যে চক্রবর্তী মশাইয়ের কানে কথাগুলি গেল, তাহার চাকরির উন্নতি হইতে পারে। মনিবের সুনজরে পড়িলে কি না সম্ভব। খুশির চোটে ইহা সে লক্ষ্যই করিল না যে পদ্মঝি তাহার প্রশংসা শুনিয়া এদিকে হিংসায় নীলবর্ণ হইয়া উঠিয়াছে। বাবুরা হোটেলের উপর নির্ভর করিল না, তাহারা জিনিসপত্র নিজেরাই কিনে আনিল। হাজারি ঠাকুর মাংস রাঁধিবার একটি বিশেষ প্রণালী জানে। মাংসে একটুকু জল না দিয়া নেপালি ধরনের মাংস রান্নার কায়দা সে তাদের গ্রামের নেপাল ফেরত ডাক্তার শিবচরণ গাঙ্গুলির স্ত্রীর নিকট অনেক দিন আগে শিখেছিল। কিন্তু হোটেলে দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে মাংস কোনোদিনই থাকে না। তবে বাঁধা খরিদ্দারগণের মনস্তুষ্টির জন্য মাসে একবার বা দুবার মাংস দেওয়ার ব্যবস্থা আছে বটে। সে রান্নার মধ্যে বিশেষ কৌশল দেখাইতে গেলে চলে না, বা হাজারির ইচ্ছাও করে না। যেমন ভালো শ্রোতা না পাইলে গায়কের ভালো গান করতে ইচ্ছা করে না, তেমনই হাজারি ঠিক করিল, পদ্মজি তাহাকে দুই চক্ষু পাড়িয়া যেমন দেখিতে পারে না, তেমনি আজ মাংস রাঁধিয়া সকলের বাহাবা লইয়া পদ্মজির চোখে আঙুল দিয়ে দেখাইবে তাহাকে যত ছোট মনে করে ও, তত ছোট সে নয়। সেও মানুষ, সে অনেক বড় মানুষ। ভালো জোগাড় না দিলে ভালো রান্না হয় না। পদ্মজি জোগাড় দিবে না, এ জানা কথা। হোটেলের অন্য উড়ে বামুনটিকে বলিতে পারা যায় না, কারণ সেই হোটেলে সাধারণ রান্না রাঁধিবে। একবার ভাবিল, কুসুম খেয়ে আনব। পরক্ষণে স্থির করিল, তার দরকার নাই। লোকে কে কি বলিবে? পদ্মঝি তো বটি পাতিয়া কুটিবে কুসুমকে। যাত, নিজেই যা হয় করিয়া লইবে। এখন বেলা হইয়াছে। হাজারি বাজার হইতে কেনা তরিতরকারি মাংস নিজেই কুটিয়া বাছিয়া লইয়া রান্না চাপিয়া দিল। বর্ষাও যেন নামিয়াছে হিমালয় পাহাড় ভাঙ্গিয়া। কাঠগুলা ভিজিয়া গিয়াছে। সে মাংস কয়লার জালে রাঁধিবে না, তাহার সে বিশেষ প্রণালীর মাংস রান্না কয়লার জালে হইবে না। সব রান্না শেষ হইতে বেলা 2টা হইল। তারপরে খরিদ্দার বাবুরা খাইতে বসিল। মাংস পরিবেশন করিবার অনেক পূর্বেই ওস্তাদ শিল্পীর গর্ব ও আত্মপ্রত্যয় সহিত হাজারি বুঝিয়াছে, আজ যে ধরনের মাংস রান্না হইয়াছে ইহাদের ভালো না লাগিয়া উপায় নাই। হইল তাই। বাবুরা বেচু চক্রবর্তীকে ডাকালিয়েন। হাজারি ঠাকুরের সম্বন্ধে এমন সব কথা বলিলেন যে বেচু চক্রবর্তীও যেন অস্বস্তি বোধ করিতে লাগিল সে কথা নিয়া। চাকরকে ছোট করিয়া রাখিলে মনিবের সুবিধা আছে, তাহাকে বড় করিলেই সে পাইয়া বসিবে। যাইবার সময় একজন বাবু হাজারিকে আড়ালে ডাকিয়া বলিলেন, তুমি এখানে কত পাও ঠাকুর? 7 টাকা, আর খাওয়া পড়া। এই 2 টাকা তোমাকে আমরা বকশিস দিলাম। চমৎকার রান্না তোমার। যখন আবার এদিকে আসব তুমি আমাদের রেঁধে খাইও। হাজারি আমিন খুশি হইল। বকশিস ইহারা হয়তো কিছু দিবেন সে আশা করিয়াছিল বটে, কিন্তু 2 টাকা দিবেন তা সে ভাবে নাই।
যাইবার সময় বেচু চক্করটির সামনে হাজারি রান্নার আরেক দফা প্রশংসা করিয়া গেলেন। আরেকবার শীঘ্রই শিকারে আসিবেন এদিকে। তখন এখানে আসিয়া হাজারি ঠাকুরের হাতে মাংস না খাইলে তাহাদের চলিবেই না। বেশ হোটেল করেছেন চক্কর্তি মশাই। বিচু চক্কর্তি বিনীতভাবে কাঁচুমাচু হইয়া বলিল, আজ্ঞে বাউমশায়েরা, রাজসই লোক সব দেখতে পাচ্ছেন, সব বুঝতে পাচ্ছেন। এই রানাঘাট রেলবাজারে হোটেল আছে অনেকগুলো, কিন্তু আপনাদের মতো লোক যখনই আসেন সকলেই দয়া করে এই গরিবের কুড়েতেই পায়ের ধুলো দিয়ে থাকেন। তা আসবেন যখন আপনাদের ইচ্ছা হয়, আগে থেকে একখানা চিঠি দেবেন, সব মজুদ থাকবে আপনাদের জন্যে। বলবেন কলকাতায় ফিরে 2-4 জন আলাপি লোককে, যাতে এদিকে এলে তারাও এখানেই এসে ওঠেন বাবু। তা আমার বামুনের মজুরিটা কত মজুরি দেব? তা দিন বাবু, এক বেলার মজুরি 8 আনা দিন। বাবুরা আরও 8 আনা পয়সা বেচুর হাতে দিয়া চলিয়া গেলেন। বেচু হাদালি ঠাকুরকে ডাকিয়া বলিল, ঠাকুর, আজ আর বেরিও না কোথাও, বেলা গিয়েছে, উনুনে আজ আরেকটু পরে দিতে হবে। পদ্ম কোথায়? পদ্ম দিদি থালা বাসন বার করছে, ডেকে দেব? পদ্মজি আজ মুখ ভার করিয়া আছে, হাজারি তাহা বুঝিয়াছিল। আর হোটেলে সকলের সামনে তাহার প্রশংসা করিয়া গেছে বাবুরা, আজ কি আর তাহার মনে সুখ আছে? পদ্মঝির মনস্তুষ্টি করিবার জন্যে তাহার ভাতের থালায় হাজারি বেশি করিয়া ভাত, তরকারি এবং মাংস দিয়াছিল। পদ্মঝি কিছুমাত্র প্রসন্ন হইয়াছে বলিয়া মনে হইল না। মুখ যেমন ভার তেমনিই রইল। ভাতের থালা উঠাইয়া লইয়া পদ্মজি হঠাৎ প্রশ্ন করিল, রান্ধা মাংস আর কতটা আজে ঠাকুর? বলিয়াই ডেকচির দিকে চাহিল। এমন চমৎকার মাংস কুসুমের বাড়ি কিছু দিয়ে আসিবে, সে ব্রাহ্মণের বিধবা নয়, মাছ মাংস খাইতে তাহার আপত্তি নাই ভেবে ডেকচিতে 1.5 পোয়া আন্দাজ মাংস হাজারি রাখিয়া দিয়াছিল। পদ্মজি কি তাহা দেখিতে পাইল? পদ্ম দেখেছে বুঝিয়া হাজারি বলিল, সামান্য একটু আছে। কি হবে ওটুকু? আমায় দাও না, আমার আজ ভাগ্নে জামাই এসেছে, তুমি তো মাংস খাও না, কাকে দেবে শুনি? কুসুমের জন্য রাখা মাংস পদ্মঝিকে দিতে হইবে, যার মুখ দেখতে ইচ্ছা করে না হাজারির। হাজারি মাংস খায় না তাহা নয়, হোটেলে মাংস রান্না হইলেই হাজারি নিজের ভাগের মাংস লুকিয়া কুসুমকে দিয়ে আসে, নিজেকে বঞ্চিত করিয়া। পদ্মজি তাহা জানে, জানে বলিয়াই তাহাকে আঘাত করিয়া প্রতিশোধ লইমা ইচ্ছা উহার মনে জাগিয়াছে, ইহাও হাজারি বুঝিল। হাজারি বলিল, তোমায় তো দিলাম পদ্মদিদি, এই একটুখানি পড়ে আছে দেখছি তলায়, ওটুকু আর তুমি কি করবে? কি করব বললুম তা তোমার কানে গেল না? ভাগ্নে জামাই এসেছে শুনলে না? যা দিলে এতটুকুতে কি কুলোবে? ঢেলে দাও ওটুকু। হাজারি বিপন্ন মুখে বলিল, আমি একটু রেখে দিয়েছি, আমার দরকার আছে। পদ্মঝি ঘুলিয়া দাঁড়াইয়া শ্লেষের সুরে বলিল, কি দরকার? তুমি তো খাও না, কাকে দেবে শুনি? দেব, ও একজন একটু চেয়েছে। কে একজন? আছে ও, সে তুমি জানো না। পদ্মজি ভাতের থালা নামাইয়া হাত নাড়িয়া বলিল, না, আমি জানি না। তা কি আর জানি? আর সে জানা জানি আমার দরকার নেই। হোটেলের জিনিস তুমি কাউকে দিতে পারবে না, তোমায় অনেকদিন বলে দিয়েছি। বেশ, তুমি আমায় না দাও, চক্রবর্তী মশাই শালাও আজ কলকাতা থেকে এসেছে, তার জন্যে মাংস বাটি করে আলাদা রেখে দাও, ওবেলা এসে খাবে এখন। আমি না পেতে পারি, সে হোটেলের মালিকের আপনার লোক, সে তো পেতে পারে। বেচু চক্রবর্তীর এই শালাটিকে হাজারি অনেকবার দেখেছে। মাছের মধ্যে 10 দিন আসিয়া ভগ্নিপতির বাড়ি পড়ে থাকে, আর কালা পেড়ে ধুতি পরে টেরি কাটিয়া হোটেলে আসিয়া সকলের উপর কর্তৃত্ব চালায়। কথায় কথায় ঠাকুর চাকুরকে অপমান করে, চোখ রাঙায়, যেন হোটেলের মালিক নিজেই। আমাদের গ্রামের মেয়ে দরিদ্রা কুসুম ভালোটা মন্দটা খাইতে পাওয়া দূরে থাকুক, অনেক সময় পিঠের ভাত জুটাইতে পারে না, তাহার জন্য রাখিয়া দেওয়া এত যত্নের মাংস শেষকালে সেই চালবাজ বার্ডজাই খোর শালাকে দিয়া খাওয়াইতে হবে, এ প্রস্তাব হাজারির মোটেই ভালো লাগিল না। কিন্তু সে ভালো মানুষ এবং কিছু ভীতু ধরনের লোক, যারা হোটেলের, তারা যদি খাইতে চায়, হাজারি তাহা না দিয়া পারে কি করিয়া। অগত্যে হাজারিকে পদ্মজির সামনে বড় জামবাটিতে ডেকচির মাংসটুকু ঢেলে রান্নাঘরের কুলুঙ্গিতে রাকাবি চাপা দিয়া রাখিতে হইল। সামান্য একটু বেলা আছে, সেটুকু সময়ের মধ্যেই হাজারি একবার নদীর ধারে ফাঁকা জায়গায় বেড়াইতে। আজ তাহার মনে আত্মপ্রত্যয় খুব বাড়িয়া গিয়াছে। 2টি জিনিস আজ বুঝিয়াছে সে। প্রথম, ভালো রান্না সে ভুলিয়া যায় নাই, কলিকাতার বাবুরাও তাহার রান্না খাইয়া তারিফ করেন। দ্বিতীয়, পরের তাবে কাজ করিলে মানুষকে মায়া দয়া বিসর্জন দিতে হয়। আজ এমন চমৎকার রান্না মাংসটুটু সে কুসুমকে খাওয়াইতে পারিল না, খাওয়াইতে হইল তাহাদের দিয়া, যাহাদের সে 2 চক্ষু পাড়িয়া দেখিতে পারে না।
কুসুম যেদিন কাঁথাখানি দিয়াছিল সেদিন হইতে হাজারির কেমন একটা অদ্ভুত ধরনের স্নেহ পড়িয়াছে কুসুমের ওপর। বয়সে তো সে মেয়ের সমান বটেই, কাজও করিয়াছে মেয়ের মতোই। আজ যদি হাজারির হাতে পয়সা থাকিত তবে সে বাপের স্নেহ কি করিয়া দেখাইতে হয় দেখাইয়া দিত। অন্য কিছু দেওয়া তো দূরের কথা, নিজের হাতে অমন রান্না মাংসটুকুই সে কুসুমকে দিতে পারিল না। ছেলেবেলাকার কথা হাজারির মনে হয়। তাহার মা গঙ্গাসাগর যাইবেন বলিয়া জোগাড় যন্ত্র করিতেছেন, পাড়ার অনেক বৃদ্ধা ও প্রৌঢ়া বিধবাদের সঙ্গে। হাজারি তখন ৮ বছরের ছেলে, সেও ভীষণ বায়না ধরিল, গঙ্গাসাগর সে না গিয়া ছাড়িবেই না। তাহার ঝুঁকি লইতে কেহই রাজি নয়। সকলেই বলিল, তোমার ও ছেলেকে কে দেখাশুনো করবে বাপু? অত ছোট ছেলে, আর সেখানে নানা ঝক্কি, তাহলে তোমার যাওয়া হয় না। হাজারির মা ছেলেকে ফেলিয়া গঙ্গাসাগরে যাইতে পারিলেন না বলিয়া তার যাওয়াই হইল না। জীবনে আর কখনোই তার সাগর দেখা হয় নাই। কিন্তু হাজারির মনে তার মায়ের এই স্বার্থত্যাগের ঘটনাটুকু উজ্জ্বল অক্ষরে লেখা হইয়া আছে। হাজারি ভাবিল, যাগ্গে, যদি কখনো নিজে হোটেল খুলতে পারি তবে এই রানাঘাটের বাজারে বসেই পদ্মায় ঝিকে দেখাবো তুই কোথায় আর আমি কোথায়। হাতে পয়সা থাকলে কালই না হোটেল খুলে দিতাম। কুসুমকে রোজ রোজ ভালো জিনিস খাওয়াবো আমার নিজের হোটেল হলে। কতকগুলি বিষয় সে যে খুব ভালো শিখিয়াছে সে বেশ বুঝিতে পারে। বাজার করা হোটেলওয়ালার একটি অত্যন্ত দরকারি ও শক্ত কাজ। ভালো বাজার করার উপরে হোটেলের সাফল্য অনেকখানি নির্ভর করে, এবং ভালো বাজার করার মানে হইতেছে সস্তায় ভালো জিনিস কেনা, ভালো জিনিসের বদলে সস্তা জিনিস, অথচ দেখিলে তাহাকে মোটেই খেলো বলিয়া মনে হইবে না এমন দ্রব্য খুঁজিয়া বাহির করা। যেমন বাটা মাছ যেদিন বাজারে আঁকড়া, সেদিন 6 আনা সে রেল চালানির রাস মাছের পোনা কিনিয়া তাহাকে বাটা বলিয়া চালাইতে হইবে। হঠাৎ ধরা বড় কঠিন, কোনটা বাটার পোনা কোনটা রাসের পোনা। পরদিন হাজারি চূর্ণির ঘাটে গিয়া অনেকক্ষণ বসিয়া রহিল। তাহার মন কাল হইতে ভালো নয়। পদ্মাঝির নিকট ভালো ব্যবহার সে কখনো পায় নাই, পাইবার প্রত্যাশাও করে না। কিন্তু তবুও কাল সামান্য একটু রাঁধা মাংস লইয়া পদ্মাজি যে কাণ্ডটি করিল তাহাতে সে মনোকষ্ট পাইয়াছে খুব বেশি। পরের চাকরি করিতে গেলে এমন হয়। কুসুমকে একটুখানি মাংস না দিতে পারিয়া তাহার কষ্ট হইয়াছে বেশি। অমন ভালো রান্না সে অনেকদিন করে নাই। অত আশার জিনিসটা কুসুমকে দিতে পারিলে তাহার মনটা খুশি হইত। ভালো কাজ করিলেও চাকুরির উন্নতি তো দূরের কথা, ইহারা সুখ্যাতি পর্যন্ত করিতে জানে না, বরঞ্চ পদে পদে হেনস্থা করে। একবার ইচ্ছে হয় যদুবাবুর হোটেলে কাজ লইতে, কিন্তু সেখানেও যে এরকম হইবে না তার প্রমাণ কিছুই নাই। সেখানেও পদ্মাজি জটিতে বিলম্ব হইবে না। কি করা যায়? বেলা পড়িয়া আসিতেছে, আর বেশিক্ষণ বসা যায় না। বহু পাপনা করিলে আর কেহ হোটেলের রাঁধুনিকেরই করিতে আসে না। এক্ষণে গিয়া ডেকচি না চড়াইলে পদ্মাজি এক ঝুড়ি কথা শোনাইয়া দিবে, এতক্ষণে উনুনে আজ দেওয়া হইয়া গিয়াছে। কিন্তু ফিরিবার পথে সে কি মনে করিয়া কুসুমের বাড়ি গেল। কুসুম আসন পাতিয়া দিয়া বলিল, বাবা ঠাকুর আসুন, বড় সৌভাগ্য অসময়ে আপনার পায়ের ধুলো পড়ল। হাজারি বলিল, দেখ কুসুম, তোর সঙ্গে একটা পরামর্শ করতে এলাম। কুসুম সাগ্রহ দৃষ্টিতে মুখের দিকে চাহিয়া বলিল, কি বাবা ঠাকুর? আমার বয়স 46 হয়েছে বটে, কিন্তু আমার তত বয়স দেখায় না। কি বলিস কুসুম? আমার এখনো বেশ খাটবার ক্ষমতা আছে, তুই কি বলিস? হাজারির কথাবার্তার গতি কোন দিকে বুঝিতে না পারিয়া কুসুম কিছু বিস্ময়ে কিছু কৌতুকের সুরে বলিল, তা বাবা ঠাকুর, তা তো বটেই। বয়স আপনার এমন আর কি? কেন বাবা ঠাকুর? কুসুমের মনে একটি কথা উঁকি মারিতে লাগিল। বাবা ঠাকুর আবার বিয়ে টিয়ে গড়বার কথা ভাবছে নাকি? হাজারি বলিল, আমার বড় ইচ্ছে আছে কুসুম, একটা হোটেল করব নিজের নামে। পয়সা যদি হাতে কোনোদিন জমাতে পারি এ আমি নিশ্চয়ই করব, তুই জানিস। পরের ঝাঁটা খেয়ে কাজ করতে আর ইচ্ছে করে না। আমি আজ 10 বছর হোটেলে কাজ করছি। বাজার কি করে করতে হয় ভালো করে শিখে ফেলেছি। চক্রবর্তী মশাইয়ের চেয়েও আমি ভালো বাজার করতে পারি। মাখমপুরের হাট থেকে ফি হাটরা যদি তরি তরকারি কিনে আনি তবে রানাঘাটের বাজারের চেয়ে টাকায় 4 আনা 6 আনা সস্তা পড়ে। এ ধরো কম লাভ নয় একটা হোটেলের ব্যাপারে। বাজার করবার মধ্যেই হোটেলের কাজের অর্ধেক লাভ। আমার খুব মনে জোর আছে কুসুম, টাকা পয়সা হাতে যদি কখনো পড়ে তবে হোটেল যা চালাবো বাজারে সেরা হোটেল হবে, তুই দেখে নিস।
কুসুম হাজারি ঠাকুরের এ দীর্ঘ বক্তৃতা অবাক হইয়া শুনিতেছিল। সে হাজারিকে বাবার মতো দেখে বলিয়াই মেয়ের মতো বাবার প্রতি সর্বপ্রকার কাল্পনিক গুণ ও জ্ঞানের আরোপ করিয়া আসিতেছে। হোটেলের ব্যাপারে সে বিশেষ কিছু বুঝুক না বুঝুক, বাবা ঠাকুর যে বুদ্ধিমান তাহা সে হাজারির বক্তৃতা হইতে ধারণা করিয়া লইল। কিছুক্ষণ পরে কি ভাবিয়া সে বলিল, আমার একজোড়া রুলি ছিল, এক গাছা বিক্রি করে দিয়েছি আমার ছোট ছেলের অসুখের সময় 8 বছর, আর এক গাছা আছে, বিক্রি করলে 60-70 টাকা হবে। আপনি নেবেন বাবা ঠাকুর? ওই টাকা নিয়ে হোটেল খোলা হবে আপনার। হাজারি হাসিয়া বলিল, ধুর পাগলি, 60 টাকায় হোটেল হবে কি রে? কত টাকা হলে হয়? অন্তত 200 টাকার কম তো নয়, তাতেও হবে না। আচ্ছা, হিসেব করে দেখুন না বাবা ঠাকুর। হিসেব করে দেখব কি, হিসেব আমার মুখে মুখে। ধরো গিয়ে 2টো বড় ডেকচি, ছোট ডেকচি 3টে, থালা বাসন 1 প্রস্থ, হাতা, খুন্তি, বেড়ি, চামচে, চায়ের বাসন, বাইরে গদির ঘরের 1খানা তক্তপোষ, বিছানা, তাকিয়া, বাক্স, খেরো বাঁধানো খাতা 2খানা, বালতি, লণ্ঠন, চাকি, বেলুন, এসব নানান নোটকুটি জিনিস কিনতেই তো 200 টাকার উপর বেরিয়ে যাবে। 5 দিনের বাজার খরচ হাতে করে নিয়ে নামতে হবে। চাকর ঠাকুরের 2 মাসের মাইনে হাতে রেখে দিতে হয়। যদি প্রথম 2 মাস না হলো কিছু, ঠাকুর চাকরের মাইনে আসবে কোথার থেকে? সেসব যাকগে, তাছাড়া তোর টাকা নেবই বা কেন? কুসুম সধৃত বলিল, আমার থাকতো যদি, তবে আপনি নিতেন না কেন? ব্রাহ্মণের সেবায় যদি লাগে ও টাকা, তবে ও টাকার ভাগ্যি বাবা ঠাকুর। সে ভাগ্যি থাকলে তো হবে। আমার অত টাকা যখন নেই, তখন আর সে কথা বলছি কি করে বলুন? যা আছে ওতে যদি কখনো সখনো কোনো দরকার পড়ে আপনার মেয়েকে জানাবেন। হাজারি উঠিল, আর এখানে বসিয়া দেরি করিলে চলিবে না। বলিল, না রে কুসুম, এতে আর কি হবে, আমি যাই এখন। কুসুম বলিল, একটু কিছু মুখে না দিলে মেহের বাড়ি থেকে কি করে উঠবেন বাবা ঠাকুর? বসুন আর একটু, আমি আসছি। কুসুম এত দ্রুত ঘর হইতে বাহির হইয়া গেল যে হাজারি ঠাকুর প্রতিবাদ করিবার অবসর পর্যন্ত পাইল না। একটু পরে কুসুম ঘরের মধ্যে 1খানা আসন আনিয়া পাতিল এবং মেঝের ওপর জলের হাত বুলিয়া লইয়া আবার বাহিরে গেল। কিছুক্ষণ পরে 1 বাটি দুধ ও 1খানা রেকাবিতে পেঁপে কাটা, আমের টিকলি আর 2টি সন্দেশ আনিয়া মেঝের উপর রাখিল। বলিল, একটু জল খান, বসুন এসে, আমি খাবার জল আনি। হাজারি আসনের ওপর বসিল। কুসুম ঝকঝকে করিয়া মাজা একটা কাঁচের গ্লাসে জল আনিয়া রেকাবির পাশে রাখিয়া সামনে দাঁড়াইয়া রহিল। খাইতে খাইতে হাজারির মনে পড়িল সেদিনকার সেই মাংসের কথা। মেয়ের মতো স্নেহ যত্ন করে কুসুম, তাহারই জন্য তুলিয়া রাখা মাংস কিনা খাওয়াইতে হইল চক্কত্তি মশাইয়ের গাঁজাখোর শালাকে দিয়ে, শুধু ওই পদ্মঝিয়ের জন্য। দাসত্বের এই তো সুখ। হাজারি বলিল, তুই আমার মেয়ের মতন কুসুম্মা। কুসুম হাসিয়া বলিল, মেয়ের মতন কেন, বাবা ঠাকুর তা তো বটেই। ঠিক, মেয়েই তো। মেয়ে না হলে বাপের এত যত্ন কি করে? যত্ন আর কি করেছি, সে ভাগ্যি ভগবান আমায় দেননি। একে কি যত্ন করা বলে? কাঁথাখানা পেতে শুচ্ছেন বাবা ঠাকুর। তা শুচ্ছে বই কি রে, রোজ তোর কথা মনে হয় শোবার সময়। মনে ভাবি কুসুম এখানে দিয়েছে। ছেঁড়া মাদুরের কাঠি ফুটে ফুটে পিঠে দাগ হয়ে গেছিল, পেতে শুয়ে বেঁচেছি। আহা, কি যে বলেন! না, সন্দেশ 2টোই খেয়ে ফেলুন, পায়ে পড়ি, ওটা ফেলতে পারবেন না। কুসুম, তোর জন্য না রেখে খেতে পারি কিছু মা? ওটা তোর কাছে রেখে দিলাম। কুসুম লজ্জায় চুপ হইয়া বহিল। হাজারি আসন হইতে উঠিয়া পড়িলে বলিল, পান আনি, দাঁড়ান। তারপর সামনে দরজা পর্যন্ত আগিয়া দিতে এসে বলিল, আমারও রুলি গাছা রুলিল তোলা আপনার জন্য বাবা ঠাকুর, যখন দরকার হয় মেয়ের কাছ থেকে নেবেন কিন্তু। সেদিন হোটেলে ভিড়িয়া হাজারি দেখিল প্রায় 15 সের কি আধমন ময়দা চাকর আর পদ্মঝি মিলিয়া মাখিতেছে। ব্যাপার কি, এত লুচির ময়দা কে খাইবে? পদ্মঝি কথার সঙ্গে বেশ খানিকটা ঝাঁঝ মিশাইয়া বলিল, হাজারি ঠাকুর, তোমার যা যা রাঁধবার আগে সেরে নাও, তারপর এই লুচিগুলো ভেজে ফেলতে হবে। আচার্য পাড়ায় মহাদেব ঘোষালের বাড়িতে খাবার যাবে,
তারা অর্ডার দিয়ে গেছে 9:30টার মধ্যে চাই, বুঝলে? হাজারি ঠাকুর অবাক হইয়া বলিল, 9:30টার মধ্যে ওই আধমন ময়দা ভেজে পাঠিয়ে দেব, আবার হোটেলের রান্না রাখব? কি যে বলো পদ্মদিদি, তা কি করে হবে? রতন ঠাকুরকে বলো না লুচি ভেঙে দিক, আমি হোটেলের রান্না নাদব। পদ্মঝি চোখ রাঙাইয়া ছাড়া কথা বলে না। সে গরম হইয়া ঝঙ্কার দিয়া বলিল, তোমার ইচ্ছে বা খুশিতে এখানকার কাজ চলবে না, কর্তামশায়ের হুকুম। আমায় যা বলে গেছেন তোমায় বললাম, তিনি বড়বাজারে বেরিয়ে গেলেন, আসতে রাত হবে। এখন তোমার মর্জি, করো আর না করো। অর্থাৎ না করিয়া উপায় নাই। কিন্তু ইহাদের এই অবিচারে হাজারির চোখে প্রায় জল আসিল। নিছক অবিচার ছাড়া ইহা অন্য কিছু নহে। রতন ঠাকুরকে দিয়া ইহারা সাধারণ রান্না অনায়াসেই করাইতে পারিত, কিন্তু পদ্মঝি তা হইলে খুশি হইবে না। সে যে কি বিষ চক্ষে পড়িয়াছে পদ্মঝিয়ের, উহাকে জব্দ করিবার কোনো ফাঁকি পদ্ম ছাড়ে না। ভীষণ আগুনের তাতের মধ্যে বসিয়া রতন ঠাকুরের সঙ্গে দৈনিক রান্না কার্যেতেই প্রায় 9টা বাজিয়া গেল। পদ্মঝি তাহার পর ভীষণ তাগাদা লাগাইল লুচি ভাজাতে হাত দিবার জন্যে। পদ্ম নিজে খাটিতে রাজি নয়, সে গেল খরিদ্দারদের খাওয়ার তদারকি করিতে। আজ আবার হাটবার বহু ব্যাপারী খরিদ্দার, রতন ঠাকুর তাহাদের পরিবেশন করিতে লাগিল। হাজারি এক ছিলিম তামাক খাইয়া লইয়াই আবার আগুনের তাতে বসিয়া গেল লুচি ভাজিতে। আধ ঘণ্টা পরে তখন 5 সের ময়দাও ভাজা হয় নাই। পদ্ম আসিয়া বলিল, ও ঠাকুর, লুচি হয়েছে, ওদের লোক এসেছে নিতে। হাজারি বলিল, না, এখনো হয়নি পদ্মদিদি, একটু ঘুরে আসতে বলো। ঘুরে আসতে বললে চলবে কেন? 9:30টার মধ্যে ওদের খাবার তৈরি করে রাখতে হবে বলে গেছে, তোমায় বলিনি সে কথা? বললে কি হবে পদ্মদিদি, মন্ত্রে ভাজা হবে আধমন ময়দা? 9টার সময় তো উনুনে ব্রহ্মাণ নেচি ফেলেছি, জিজ্ঞেস করো মতিকে। সেসব আমি জানি নে, যদি ওরা অর্ডার ফেরত দেয় বোঝাপড়া করো কর্তার সঙ্গে। তোমার মাইনে থেকে আধমন ময়দা আর 10 সের ঘিয়ের দাম 1 মাসে তো উঠবে না, 3 মাসে ওঠাতে হবে। হাজারি দেখিল কথা কাটাকাটি করিয়া লাভ নাই। সে নীরবে লুচি ভাজিয়া যাইতে লাগিল। হাজারি ফাঁকি দেওয়া অভ্যেস করে নাই। কাজ করিতে বসিয়া শুধু কাজ করিয়া যাওয়াই তাহার নিয়ম, কেউ দেখুক বা নাই দেখুক। লুচি ঘিয়ে ডুবাইয়া তাড়াতাড়ি তুলিয়া ফেলিলে শীঘ্র শীঘ্র কাজ চুকিয়া যায় বটে, কিন্তু তাহাতে লুচি কাঁচা থাকিয়া যাইবে। এজন্যে সে ধীরে ধীরে সময় লইয়া লুচি তলিতে লাগিল। পদ্মঝি একবার বলিল, অত দেরি করে খোলা নামাচ্ছ কেন ঠাকুর? হাত চালাও না, অত লুচি ডুবিয়ে রাখলে কড়া হয়ে যাবে। হাজারি ভাবিল, একবার সে বলে যে রান্নার কাজ পদ্মঝিয়ের কাছে তাহাকে শিখিতে হইবে না, লুচি ডুবিয়াইলে কড়া কি নরম হয় সে ভালোই জানে। কিন্তু তখনই সে বুঝিল পদ্মঝি কেন এ কথা বলিতেছে। 10 সের ঘি হইতে জলতিবাদে যা বাকি থাকিবে পদ্মঝিয়ের লাভ, সে বাড়ি লইয়া যাইবে লুকিয়া। কর্তামশায় পদ্মঝিয়ের বেলায় অন্ধ, দেখিয়াও দেখেন না। হাজারি ভাবিল, এই সব জুয়াচুরির জন্য হোটেলের দুর্নাম হয়। খদ্দেরে পয়সা দেবে, তারা কাঁচা লুচি খাবে কেন? 10 সের ঘিয়ের দাম তো তাদের কাছ থেকে আদায় হয়েছে, তবে তা থেকে বাঁচানোই বা কেন? তাদের জিনিসটা যাতে ভালো হয় তাই তো দেখতে হবে। পদ্মঝি বাড়ি নিয়ে যাবে বলে তারা 10 সের ঘিয়ের ব্যবস্থা করেনি। পরক্ষণে তাহার নিজের স্বপ্নে সে ভোর হইয়া গেল। এই রেলবাজারেই সে হোটেল খুলিবে, তাহার নিজের হোটেল। ফাঁকি কাহাকে বলে তাহার মধ্যে থাকিবে না। খদ্দের যে জিনিসের অর্ডার দিবে তাহার মধ্যে চুরি সে করিবে না। খদ্দের সন্তুষ্ট করিয়া ব্যবসা, নিজের হাতে রাজিবে, খাওয়াইয়া সকলকে সন্তুষ্ট রাখিবে। চুরি জুয়া চুরির মধ্যে সে নাই। লুচি ভাজার ঘিয়ের বুদবুদের মধ্যে হাজারি ঠাকুর যেন সেই ভবিষ্যৎ হোটেলের ছবি দেখিতে পাইতেছে। প্রত্যেক ঘিয়ের বুদবুদটাতে পদ্মঝি সেখানে নেই, বেচু চক্কর্তির গাঁজাখোড়ো মাতাল শালাও নাই। বাহিরে গদির ঘরে দিব্যি ফর্স বিছানা পাতা, খুদ্দের যতক্ষণ ইচ্ছা বিশ্রাম করুক। তামাক খাইতে ইচ্ছা করে খাক, বাড়তি পয়সা আরেকটিও দিতে হইবে না। 2টা করিয়া মাছ, হপ্তায় 3 দিন মাংস বাঁধা খদ্দেরদের। এসব না করিয়া শুধু স্টেশনের প্ল্যাটফর্মে হিহি হোটেল বলিয়া মতি চাকরের মতো চেঁচাইয়া গলা ফাটাইলে কি খদ্দের ভিড়িবে? পদ্মঝি আসিয়া বলিল, অঠাকুর, তোমার হোল, হাত চালিয়ে নিতে পারছ না ক্যা? বাবুদের নোক যে বসে আছে। বলিয়াই ময়দার বারকোষের দিকে চাহিয়া দেখিল বেলা লুচি যতগুলি ছিল হাজারি প্রায় সব খোলায় চাপাইয়া দিয়াছে। খান 15-20 বেশি বারকোষে নাই। মতি চাকর পদ্মঝিকে আসিতে দেখিয়া তাড়াতাড়ি হাত চালাইতে লাগিল।
পদ্মজি বলিল, তোমার হাত চলছে না না, এখনো 10 সের ময়দার তাল ডাঙায়, ওই রকম করে লুচি বেললে কখন কি হবে? হাজারি বলিল, পদ্মজিদি, রাত 11টা বাজবে এই লুচি বেলতে আর এক হাতে ভাজতে, তুমি বেলবার লোক দাও। পদ্মঝি মুখ নাড়িয়া বলিল, আমি ভাড়া করে আনি বেলবার লোক তোমার জন্যে, ও আমার বাবুরে। ভাজতে হয় ভাজো, না হয় না ভাজোগে, ফেরত গেলে তখন কর্তামশাই তোমার সঙ্গে বোঝাপড়া করবেন। এখন পদ্মঝি চলিয়া গেল। মতি চাকর বলিল, ঠাকুরমশাই, তুমি লুচি ভেজে উঠতে পারবে কি করে? লুচি পোড়াবে না? এত ময়দার তাল আমি বেলবো কখন বলো? হঠাৎ হাজারির মনে হইল একজন মানুষ এখুনি তাহাকে সাহায্য করিতে বসিয়া যাইত, কুসুম। কিন্তু সে গৃহস্থের মেয়ে, গৃহস্থের ঘরের বউ, তাহাকে তো এখানে আনা যায় না। যদিও ইহা ঠিক, খবর পাঠাইয়া তাহার বিপদ জানাইলে কুসুম এখুনি ছুটিয়া আসিত। তারপর 1 ঘণ্টা হাজারি অন্য কিছু ভাবে নাই, কিছু দেখে নাই, দেখিয়াছে শুধু লুচি, কড়া, ফুটন্ত ঘি, ময়দার তাল আর বাখারির সরু আগায় ভাজিয়া তোলা রাঙা লুচির গোছা, তাহা হইতে গরম ঘি ঝরিয়া পড়িতেছে। ভীষণ আগুলের তাঁত, মাজা পিঠ বিষম টনটন করিতেছে, ঘাম ঝরিয়া কাপড় ও গামছা ভিজিয়া গিয়াছে। এক শিলিম তামাক খাইবারও অবকাশ নাই, শুধু কাঁচা লুচি কড়ায় ফেলা এবং ভাজিয়া তুলিয়া ঘি ঝরিয়া পাশের ঢামাতে রাখা। রাত 10টা, মুর্শিদাবাদের গাড়ি আসিবার সময় হইল। মতি চাকর বলিল, আমি একবার স্টেশনে যাই ঠাকুরমশাই, ট্রেনের টাইম হয়েছে, খদ্দের না আনলে কাল কর্তামশাইয়ের কাছে মার খেতে হবে, একটা বিড়ি খেয়ে যাই। ঠিক কথা। সে খানিকক্ষণ প্ল্যাটফর্মে পায়চারি করিতে করিতে হি হি হোটেল, হি হোটেল বলিয়া চেঁচাইয়া গলা ফাটাইবে। মুর্শিদাবাদের ট্রেন আসিতে আর মিনিট 15 বাকি। হাজারি বলিল, একা আমি বেলবো আর ভাজব? তুই কি খেপলি মতি? দেখলি তো এদের কাণ্ড। রতন ঠাকুর সরে পড়েছে, পদ্ম দিদিও বোধহয় সরে পড়েছে, আমি একা কি করি? মতি বলিল, তোমাকে পদ্ম দিদি 2 চোখে দেখতে পারে না। কারো কাছে বলো না ঠাকুর, এসব তারই কারসাজি। তোমাকে জব্দ করবার মতলবে এ কাজ করেছে। আমি যাই, নইলে আমার চাকরি থাকবে না। মতি চলিয়া গেল। অন্তত 5 সের ময়দার তাল তখনও বাকি, লিচি পাকানো সেও প্রায় 1.5 সের। হাজারি গুনিয়া দেখিল 16 গন্ডা লেচি। অসম্ভব! একজন মানুষের দ্বারা কি করিয়া রাত 12টার কমে বেলা এবং ভাজা 2 কাল হইতে পারে? মতি চলিয়া যাইবার সময় যে বিড়িটা দিয়ে গিয়াছিল সেটি তখনও ফুরায় নাই। এমন সময় পদ্ম উঁকি মারিয়া বলিল, কেবল বিড়ি খাওয়া আর কেবল বিড়ি খাওয়া। ওদিকে বাবুর বাড়ি থেকে নোক 2 বার ফিরে গেল। তখনই তো বলেছি হাজারি ঠাকুরকে দিয়ে এই কাজ হবে না। বলি, বিড়িটা ফেলে কাজে হাত দাও না, রাত কি আর আছে? হাজারি ঠাকুর সত্যিই কিছু অপ্রতিভ হইয়া বিড়ি ফেলিয়া দিল। পদ্ম ঝিঁয়ের সামনে সে একথা বলিতে পারিল না যে লুচি বেলিবার লোক নই। আবার সে লুচি ভাজিতে আরম্ভ করিয়া দিল একাই। রাত 11টার বেশি দেরি নাই। হাজারির এখন মনে হইল যে সে আর বসিতে পারিতেছে না। কেবলই এই সময়টা মনে আসিতেছিল 2টি মুখ। একটি মুখ তার নিজের মেয়ে টেপির, বছর 12 বয়স, বাড়িতে আছে, প্রায় 5-6 মাস তার সঙ্গে দেখা হয় নাই। আরেকটি মুখ কুসুমের। ও বেলা কুসুমের সেই যত্ন করিয়া বসিয়া জল খাওয়ানো, তার সেই হাসি মুখ। টেপির মুখ আর কুসুমের মুখ এক হইয়া গিয়াছে। লুচি ও ঘিয়ের বুদবুদে সে তখনও যেন একখানা মুখই দেখিতে পাইতেছে। টেপি ও কুসুম 2 মিলিয়া এক। ওরা যদি দুজনে এখানে থাকিত, ওদিকে কুসুম বসিয়া হাসি মুখে লুচি বেলিতেছে, এদিকে টেপি! ঠাকুর! শয়ন কর্তামশাই, বেচু চক্কর্তি, পিছনে পদ্মঝি। পদ্মঝি বলিল, ও গাঁজাখোর ঠাকুরকে দিয়ে হবে না, আপনাকে তখনই বলিলি বাবু, ও গাঁজাকে বুঁদ হয়ে আছে, দেখছ না? কাজ এগুবে কোত্থেকে? হাজারি ততস্থ হইয়া আরও তাড়াতাড়ি লুচি খোলা হইতে তুলিতে লাগিল। বাবুদের লোক আসিয়া বসিয়াছিল। পদ্মঝি যে লুচি ভাজা হইয়াছিল তাহাদের ওজন করিয়া দিল কর্তাবাবুর সামনে। 5 সের ময়দার লুচি বাকি থাকিলেও তাহারা লইল না, এত রাত্রে লইয়া গিয়া কোনো কাজ হইবে না। বেচু চক্কর্তেই হাজারিকে বলিলেন, এই ঘি আর ময়দার দাম তোমার মাইনে থেকে কাটা যাবে, গাঁজাখোর মানুষকে দিয়ে কি কাজ হয়? হাজারি বলিল, আপনার হোটেলে সব উল্টো বন্দোবস্ত বাবু,
কেউ তো বেলে দিতে আসেনি এক মতি চাকর ছাড়া। সেও গাড়ির টাইমে স্টেশনে খদ্দের আনতে গেল। আমি কি করব বাবু? বেচু চক্রবর্তী বলিলেন, সেসব শুনছি না ঠাকুর, ওর দাম তুমি দেবে। খদ্দের অর্ডার ফেরত দিলে সে মাল আমি নিজের ঘর থেকে লোকসান দিতে পারি নে, আর মাখা নেচি কাটা ময়দা। হাজারি ভাবিল, বেশ, তাহাকে যদি এদের দাম দিতে হয়, লুচি ভাজিয়া সে নিজে লইবে। রাত 11:30 পর্যন্ত খাটিয়া ও মোটি চাকরকে কিছু অংশ দিবার জন্যে লোভ দেখাইয়া তাহাকে দিয়ে লুচি বেলাইয়া সব ময়দা ভাজিয়া তুলিল। মতি তাহার অংশ লইয়া চলিয়া গেল। এখনও 3-4 বুড়ি লুচি মজুদ। পদ্মঝি উঁকি মারিয়া বলিল, লুচি ভাজছ এখনো? বসে, আমাকে খান কতক দাও দেখি। বলিয়া নিজেই একখানা গামছা পাতিয়া নিজের হাতে খান 25-30 গরম লুচি তুলিয়া লইল। হাজারি মুখ ফুটিয়া বারণ করিতে পারিল না, সাহসে কুলাইল না। অনেক রাত্রে সুপ্তথিতা কুসুম চোখ মুছিতে মুছিতে বাহিরের দরজা খুলিয়া সম্মুখে মস্ত এক পোটলা হাতে ঝোলানো অবস্থায় হাজারি ঠাকুরকে দেখিয়া বিস্ময়ের সুরে বলিল, কি বাবা ঠাকুর, কি মনে করে এত রাত্রে? হাজারি বলিল, এতে লুচি আছে মা কুসুম, হোটেলে লুচি ভাজতে দিয়েছিল খদ্দেরে, বেলে দেবার লোক নেই। শেষকালে খদ্দের 5 সের ময়দার লুচি নিল না। কর্তাবাবু বলেন আমায় তার দাম দিতে হবে। বেশ, আমায় দাম দিতে হয়, আমিই নিয়ে নিই। তাই তোমার জন্যে বলি নিয়ে যাই। কুসুমকে তো কিছু দেওয়া হয় না কখনো। রাত বড্ড হয়ে গিয়াছে, ঘুমিয়েছিলে বুঝি? ধরো তো মা বুচকাটা, রাখোগে যাও। কুসুম বোচকাটা হাজারির হাত হইতে নামাইয়া লইল। সে একটু অবাক হইয়া গিয়াছে। বাবা ঠাকুর পাগল, নতুবা এত রাত্রে তাহার এক ঘুম হইয়া গিয়াছে, এখন আসিয়াছে লুচির বোচকা লইয়া। হাজারি বলিল, আমি যাই মা, লুচি গরম আর টাটকা, এই ভেজে তুলেছি। তুমি খান কত খেয়ে ফেলো গিয়া এক্ষুনি, কাল সকালে বাসি হয়ে যাবে। আর ছেলেপিলেদের দাও গিয়ে, কত আর রাত হয়েছে, 12:30 বেশি নয়।